দেখ, আজকে পড়বো নাউন। ঠিক আছে? পার্টস অফ স্পিচ পড়িয়ে দিয়েছি, যেটার মধ্যে জেনারেল সেন্স ছিল যে কোনটা কোন পার্টস অফ স্পিচ কিরকম জায়গায় ইউজ হয় আর কিরকম ভাবে ডিটেক্ট করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আজকে আসবো পার্টস অফ স্পিচ অনুযায়ী। ঠিক আছে? এরপর পড়বো নাউন, তারপর প্রোনাউন, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, এরকম করে আমরা চলবো। হ্যাঁ, আর প্রত্যেকটা মান্থলি টেস্টে একটা করে পার্টস অফ স্পিচ থাকবে। যেরকম দেখ, আজকের মান্থলি টেস্টে আমি, মানে পরের মাসের মান্থলি টেস্টে আমি নাউন রেখেছি। তো সেরকম করে সিরিয়াসলি পড়বি। ওকে? দেখ, নাউন কাকে বলে? নাউন হচ্ছিল নেমিং ওয়ার্ড। ওকে? নেমিং ওয়ার্ডকে বলা হয় নাউন। বলছে নাউন ইজ ইউজড অ্যাজ আ নেম অফ এ পার্সন, থিং, প্লেস, আইডিয়া। ওকে? এবার দেখ কত ধরনের নাউন হতে পারে। নাউন হতে পারে 4-5 রকম হতে পারে। হ্যাঁ, এরকম কোনো ফিক্স আমি মুখস্থ নেই যে 5 রকম হয়, 6 রকম হয়। ঠিক আছে? তো প্রথমে কি আসে? কমন নাউন। কমন নাউন মানে কি? সেই ধরনের নাউন যেটা দিয়ে তুই তুই আহ, কোনো পারফেক্ট লোককে বোঝাতে পারবি না, যে রাম, ঠিক আছে, শ্যাম, রিতম, বুড়ো, নেহা, শুভ, এদেরকে বোঝাতে পারবি না। তোকে বলতে হবে বয়, মানে কি? দ্যাট ইজ নট ডেফিনেট, তাই না? ডেফিনেট করে বলা যায় না, তাকে বলা হয় কমন নাউন। টিচার, টিচার মানে তুই বলতে পারবি ওই ম্যাম, ওই ওই তোর সঞ্চিতা ম্যাম, অশ্রুজ্যোতি ম্যাম, এরকম বলতে পারবি? বলতে পারবি না, তার মানে টিচার বলতে হচ্ছে। তার মানে তুই ডেফিনেট করে বলতে পারছিস না, একে বলা হয় কমন নাউন। ঠিক আছে? প্রপার নাউন হচ্ছিল ঠিক তার অপোজিট। ঠিক আছে? যেমন রাম, শ্যাম, রিতম, বুড়ো, নেহা, ঠিক আছে, এরা হচ্ছিল প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? প্রপারলি আমি অ্যাড্রেস করে বলছি যে এই লোকটা। ঠিক আছে? দিল্লি, জুপিটার, দেখ এখানে সব লেখা আছে। দিল্লি জায়গার নাম, সানিয়া লোকের নাম, ইন্ডিয়া দেশের নাম, জুপিটার গ্রহের নাম, তাই না? তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যে যেগুলো নেমিং ওয়ার্ড নয়, মানে পরিষ্কার ডেফিনেট করে বোঝানো যাচ্ছে না, তাদেরকে আমি কি বলবো? কমন নাউন। ঠিক আছে? যেটাকে ডেফিনেট করে বোঝানো যাচ্ছে তাকে আমি কি বলবো? প্রপার নাউন। তারপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? ধরে নে অনেকগুলো জিনিস একসাথে আছে, কিন্তু তারা প্রত্যেকে নাউন, কিন্তু তার কালেকশনকেও আমি একটা নাউনই বলবো। সেরকম কালেকশন কি কি হতে পারে? ফ্লিট অফ শিপ, অনেকগুলো শিপ একসাথে চলছে, তুই বলবি দাদা শিপ তো নাউন। হ্যাঁ, শিপও নাউন, কিন্তু অনেকগুলো শিপকেও তো কিছু বলা উচিত, তাই না? যেমন আমরা বাংলায় বলি ভেড়ার দল, ভেড়ার দল তো বলা উচিত। তো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে? ভেড়া বললে তো হবে না, ভেড়া বললে তো কেউ বুঝবে না যে একটা ভেড়া নাকি 10টা ভেড়া। যখন আমি বলবো ভেড়ার দল, তখন কি বুঝবে? তখন 10খানা ভেড়া আছে, সেটা বুঝবে। তো ফ্লিট অফ শিপ, অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? অনেক লোক। তারপর ক্লাস, ঠিক আছে, তারপর কমিটি, ক্রাউড, মব, এগুলো হচ্ছে কালেকটিভ, মানে কি? এগুলো সিঙ্গুলার নয়, এগুলো অনেকগুলো নাউন একসাথে কি বলা হয়? সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আজকেই আমি একটা তোকে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? সেখানে কালেকটিভ নাউন থাকবে। কালেকটিভ নাউনটা ভালো করে পড়ে নিবি, পরীক্ষায় কিন্তু আসে কালেকটিভ নাউন। ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? ইট ইজ নেম অফ কোয়ালিটি, আইডিয়া, কনসেপ্ট অর স্টেজ। ঠিক আছে? দেখ, একটা হয় ট্যানজিবল, ঠিক আছে, ট্যানজিবল আর ইনট্যানজিবল। ট্যানজিবল কাকে বলা হয়? যেটাকে টাচ করা যায়, ইউ ক্যান টাচ ইট, দ্যাট ইজ কল্ড ট্যানজিবল থিং। আর হোয়াট ইজ ইনট্যানজিবল থিং? ইনট্যানজিবল থিং ইজ দ্যাট হুইচ ইউ ক্যান নট টাচ, সেটা অনুভূতি অনুভূতি সম্বন্ধে। যেটা আমি টাচ করতে পারবো না। ঠিক আছে? তার মানে কি? ধরে নে একটা কম্পিউটারের ক্ষেত্রে ট্যানজিবল পার্ট কোনটা? মাউস, কিবোর্ড, এটাকে আমি টাচ করতে পারবো। ইনট্যানজিবল পার্ট কোনটা? এমএস অফিস, এমএস ওয়ার্ড, এগুলো হচ্ছে ইনট্যানজিবল। তো অ্যাবস্ট্রাক্ট নাউন না হচ্ছে হলো কি বলতো? ইনট্যানজিবল জিনিসপত্র, যেরকম বিউটি মানে সৌন্দর্য, এটাকে কখনো টাচ করা যায়? টাচ করা যায় না। ইউথ মানে কি? যুব সমাজ, এটাকে কখনো টাচ করা যায়? টাচ করা যায় না। অনেস্টি কখনো টাচ করা যায়? টাচ করা যাবে না। ডেথ, মৃত্যু, টাচ করা যায়? টাচ করা যাবে না। তার মানে কি? এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কি? এই নাউনগুলো কখনো টাচ করা যাবে না। ঠিক আছে? তো এগুলোকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন।
তারপর মেটেরিয়াল নাউন মানে কি? সাচ এস গোল্ড, কোল, হুইট। ঠিক আছে, মেটেরিয়াল তার মানে কি এর মধ্যে কোনো প্রাণ নেই, তাকে কি বলা হবে? মেটেরিয়াল নাউন। বুঝতে পেরেছিস এই অবধি? এর হ্যাঁ মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট নাউনটা। ওকে, পরীক্ষায় কিন্তু ক্লার্কশিপে বারবার এসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, পরীক্ষায় দেখবি ইয়েতে আছে, কি বলে তোর ক্লার্কশিপের ওই প্রিলিমসে এবার এসছে যে এই নাউনটা তলায় দাগ দিয়ে দিয়েছে, বলছে এটা কি ধরনের নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্যাট noun which you cannot touch, which is intangible, which gives us some quality, idea or concept. ঠিক আছে, that is called abstract noun. ঠিক আছে, তারপর নাম্বার অফ নাউন মানে কি সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন। ঠিক আছে, যেমন বয় বয়েজ, গার্ল গার্লস, সেরকম হচ্ছিল নাম্বার। ঠিক আছে, তারপর কি জেন্ডার, জেন্ডার কি ম্যাসকুলাইন, ফেমিনাইন আর নিউটার, এগুলো তো ছোটবেলায় পড়েছিস। ঠিক আছে, তারপর তারপর হচ্ছিল কি বলছে যে কেস অফ নাউন। দেখ নাউনের না দু রকম কেস হয়, দু রকম কেস হয়, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। তুই বলবি আমি বুঝবো কি করে সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ সবসময় সাবজেক্ট হিসেবে বসবে, মানে নর্মালি এটা সেন্টেন্সের প্রথমে বসবে, নর্মালি এটা সেন্টেন্সের প্রথমে বসবে। আর অবজেক্টিভ কি? অবজেক্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? অবজেক্ট হিসেবে কাজ করবে। এবার তুই বলবি যে একটা উদাহরণ দেখি, তো উদাহরণ চল দেখি। বলছে রাম ইজ এ গুড বয়। এবার তুই আমাকে বল যে রামটা কি প্রথমে বসেছে নাকি শেষে বসেছে? প্রথম দিকে বসেছে। ঠিক আছে, দেখ প্রথম দিকে বসাটা না খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ কি প্রথম দিকে অবজেক্ট হিসেবে বসতে পারে, সেটা আমি পরে আসছি। হ্যাঁ, তো এই এই রামটা হচ্ছিল নাউন হিসেবে কাজ করেছে প্রথম কথা, এবং সাবজেক্ট হিসেবে কাজ করেছে দ্বিতীয় কথা। তাহলে এটা হচ্ছিল কি সাবজেক্টিভ কেস অফ নাউন। বুঝতে পেরেছিস? এবার এটাকে সাবজেক্টিভ কেসও বলা হয়, দু রকম নাম দেওয়া হয়েছে, সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস। ঠিক আছে, একই ব্যাপার, একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার অবজেক্টিভ কেস আসি। ঠিক আছে, আই গেভ দিস পেন টু রাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো একটা জিনিস ভালো করে মনে করে দেখ যে আমি সবসময় বলেছিলাম প্রিপোজিশন টেক্স অলওয়েজ অবজেক্টিভ কেস অফ নাউন। তার মানে এইটা হচ্ছিল প্রিপোজিশন আর এটা হচ্ছিল অবজেক্টিভ কেস। বুঝতে পেরেছিস? পার্টস অফ স্পিচের কালকে ভিডিও দেখতে বলেছিলাম, জানি না দেখেছিস কিনা। ওখানে যদি প্রিপোজিশনের জায়গায় গিয়ে দেখিস আমি বলেছি যে প্রিপোজিশন অলওয়েজ টেক্স অবজেক্টিভ কেস অফ নাউন। বুঝতে পেরেছিস? তো অবজেক্টিভ কেস সবসময় অবজেক্ট হিসাবে বসবে এবং তার সাথে না আর্টিকেল, এই সরি প্রিপোজিশন সবসময় থাকবে। প্রিপোজিশন যখনই থাকবে না তখন সেটা বুঝে নিতে হবে যে এটা অবজেক্টিভ কেস অফ নাউন। বুঝতে পেরেছিস? তাহলে দুটো জিনিস বললাম, রাম ইজ এ গুড বয়, রামটা হচ্ছিল সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আই গেভ দিস পেন টু রাম, তারা এখানে রামটা কি সাবজেক্টিভ কেস না, সরি, এখানে এটা অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এক মিনিট একটু ধর। হ্যাঁ 11টায় আসবো। না না সেদিন তো যাইনি, না কথাই হয়নি, যাইনি তো। আজকে আসিস? ঠিক আছে, আমি গিয়ে ফোন করবো যদি থাকিস তো। ওকে, তারপর তারপর অ্যাপোজিশন। দেখ আজকেই বুড়ো যখন তুই পড়ছিলি আমি অ্যাপোজিশনটা বললাম না কি জিনিস হয়। অ্যাপোজিশন মানে কি?
অ্যাপোজিশন মানে হচ্ছে একটা নাম থাকবে, কোনো এক- তারপর তারই একটা অপ- কমা থাকবে, একটা কমা থাকবে, ঠিক আছে? তারপর বলবে হুম, দ্য ক্যাপ্টেন, ঠিক আছে? ঠিক আছে, ক্যাপ্টেনটাই মোহনটাকে বোঝাচ্ছে। ক্যাপ্টেন কাকে বোঝাচ্ছে? এই মোহনকে বোঝাচ্ছে, মোহনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছিল মোহন ইজ দ্য অ্যাপোজিশন অফ ক্যাপ্টেন, ঠিক আছে? সরি, ক্যাপ্টেন ইজ দ্য অ্যাপোজিশন অফ মোহন, ঠিক আছে? দেখ এখানে বলেছে অ্যাপোজিশন মিন্স, অ্যাপোজিশন মানে কি প্লেসিং জাস্ট নিয়ার দ্য, জাস্ট নিয়ার জাস্ট অ্যাজ ক্যাপ্টেন ইজ প্লেসড আফটার মোহন। তার মানে কি ক্যাপ্টেন হচ্ছিল অ্যাপোজিশন অফ মোহন। ক্যাপ্টেন কাকে বোঝাচ্ছে? মোহনকে। মোহন দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, ঠিক আছে? আচ্ছা, এবার তোদের একটা মজার জিনিস বলি, ঠিক আছে? এটা তো বুঝে গেলি যে হচ্ছিল ক্যাপ্টেনটা হচ্ছিল তোর অ্যাপোজিশন, এখানে এটার গল্প শেষ। এইটা কি অফটা? বল অফটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। তার মানে কি প্রিপোজিশন অলওয়েজ টেক্স দ্য অবজেক্টিভ কেস অফ নাউন, তাই তো? হ্যাঁ, তার মানে এরপরে নাউন কোথায় আছে? এই যে টিমটা। টিমটা হচ্ছিল নাউন, তার মানে কি টিমটা হচ্ছিল নাউন এবং অবজেক্টিভ কেস হিসেবে বসেছে, বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম, আওয়ারটা কি? আওয়ার, ঠিক প্রোনাউন। আছে, অ্যাডজেক্টিভ। যেমন দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক, এটা হচ্ছিল প্রোনাউন, ঠিক আছে, পজেসিভ প্রোনাউন। হোয়ারাস এটা হচ্ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ কি বুককে ডিনোট করছে, তাই না? এটা অ্যাডজেক্টিভ আর এটা প্রোনাউন, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আওয়ারটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? বল, এত অব্দি বুঝতে পারলে বল, আগে করবো। হ্যাঁ, বুঝতে বুঝতে পারলাম পেরেছি। দাদা, এটা আরেকবার বলবো, মোহন দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, এটা আরেকবার বলবো। এখানে আমরা কি পড়ছি? অ্যাপোজিশন পড়ছি। অ্যাপোজিশন কাকে বলা হয়? অ্যাপোজিশন তাকে বলা হয় যেখানে একটা নাউন আরেকটা নাউনের জাস্ট পরে বসে তাকে ডিনোট করা হবে। যেমন এখানে ক্যাপ্টেন মোহনের জাস্ট পরে বসেছে এবং তাকে ডিনোট করছে। তো ক্যাপ্টেন ইজ দ্য অ্যাপোজিশন অফ মোহন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তার মানে ক্যাপ্টেন হচ্ছে অ্যাপোজিশন অফ মোহন। ক্যাপ্টেন কাকে বোঝানো হচ্ছে? মোহনকেই তো বোঝানো হচ্ছে, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তারপর এবার রুলস পড়বো। আজকে অর্ধেকটা পড়বো, কালকে সোমবার অর্ধেকটা পড়বো, ঠিক আছে? দেখ প্রথম নিয়ম কি বলেছে? রুল 1। এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, সবগুলো রুল পরীক্ষায় আসে এবং এই রুল তো বিশেষ করে আসে। প্রথমে বলেছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন্স মানে যেগুলোকে গোনা যায় না, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন্স আর ইউজড ইন দ্য সিঙ্গুলার ফর্ম অনলি। যেমন মিল্কস কখনো হবে না, MILKS কখনো হবে না, মিল্কস কখনো হবে না, মিল্ক হবে, অলওয়েজ মিল্ক, ঠিক আছে? তো সবসময় সিঙ্গুলার ফর্মেই কখনো সবসময় বসবে, তারপরে কখনো এস হবে না, ইএস হবে না, কখনো হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনডিফিনিট আর্টিকেল কখনো বসবে না, যেমন দা মিল্ক হতে পারে, কিন্তু দেখ আর্টিকেল দু রকম হবে, ঠিক আছে? আর্টিকেল দু রকম, একটা হচ্ছিল ডেফিনেট আর একটা হচ্ছিল ইনডিফিনিট। ডেফিনেট আর্টিকেল মানে কি দা, আর ইনডিফিনিট মানে কি এ অ্যান, ঠিক আছে? এটা হচ্ছিল ইনডিফিনিট আর্টিকেল। তো বলছি ইনডিফিনিট আর্টিকেল মানে এ অ্যান কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসবে না, যেমন এ মিল্ক কখনো হবে না, অ্যান মিল্ক কখনো হবে না, দা মিল্ক হবে, দা মিল্ক হতে পারে, সেটা এখানে বলেনি। এখানে বলেছি ইনডিফিনিট আর্টিকেল অথবা মানে এ অথবা অ্যান কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসবে না, ঠিক আছে? তারপর
they are not used with plural verbs, ঠিক আছে? যেমন মিল্ক আর সুইট, এরকম কখনো বলবো না, মিল্ক ইজ সুইট, এরকম বলবো। বুঝতে পেরেছিস? তার মানে কি, তার সাথে কখনো প্লুরাল ভার্ব হবে না, মিল্ক আর সুইট কখনো হবে না, পরিবর্তে কি হবে, মিল্ক ইজ সুইট। ওকে, তারপর বলছে মাচ or some are used in place of many for denoting plurality. মেনি মিল্ক হবে না কখনো, মাচ মিল্ক হবে, ঠিক আছে? অর সাম মিল্ক হবে, গিভ মি মাচ মিল্ক অথবা গিভ মি সাম মিল্ক, ঠিক আছে? গিভ মি মেনি মিল্ক কখনো হবে না, ঠিক আছে? কারণ কি, মেনি সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। ওকে, মেনি মিল্ক এরকম কখনো হয় না, সবসময় সাম মিল্ক, গিভ মি সাম মিল্ক, ঠিক আছে? এরকম। আচ্ছা, কিছু কিছু নাউনের নাম বলা আছে যেগুলো এই রুল ফলো করে। অ্যাডভাইস উপদেশ, ইনফরমেশন তথ্য, কখনো অ্যাডভাইসেস হয় না, কখনো ইনফরমেশনস হয় না, কখনো এ অ্যাডভাইস অথবা অ্যান অ্যাডভাইস হয় না, কখনো অ্যান ইনফরমেশন অথবা এ ইনফরমেশন হয় না। দা ইনফরমেশন হতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে, কিন্তু কখনো এরকম হবে না। 3 নম্বর রুল কি ছিল, এর সাথে প্লুরাল ভার্ব বসবে না। অ্যাডভাইস আর নেসেসারি ফর টু কমপ্লিট দিস টাস্ক, অ্যাডভাইস আর হবে না, অ্যাডভাইস ইজ। ইনফরমেশন ইজ হবে, ইনফরমেশনস আর হবে না। হেয়ার মাথার চুল, হেয়ার, হেয়ার কখনো হেয়ারস হবে না, ঠিক আছে? সবসময় হেয়ার হবে, ঠিক আছে? হেয়ারস আর ব্ল্যাক, হিজ হেয়ারস আর ব্ল্যাক হবে না, হিজ হেয়ার ইজ ব্ল্যাক হবে, ঠিক আছে? এরকম। বাকি জিনিসগুলো পড়ে নিবি, বাকি নাউন গুলো যেগুলো আছে। তো হেয়ার তো প্লুরাল। হেয়ার প্লুরাল হোক অথবা সিঙ্গুলার হোক, দুটোই হতে পারে, কিন্তু কখনো সবসময় আনকাউন্টেবল নাউন হেয়ার, এটা হচ্ছিল ইম্পর্টেন্ট। হেয়ার হচ্ছিল আনকাউন্টেবল নাউন, তার মানে কি, হেয়ারস কখনো হবে না, এ হেয়ার অথবা অ্যান হেয়ার কখনো হবে না, হেয়ার আর ব্ল্যাক কখনো হবে না, হেয়ার ইজ ব্ল্যাক হবে। বুঝেছিস? হেয়ার কখনোই এরকম তুই যেটা বললি প্লুরাল, এটা ভুল। হেয়ার সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, ঠিক আছে? তারপর এখানে আছে ফুড, আছে ফুডস বলে তো। না, ফুডস বলা ভুল, অলওয়েজ আমি ফুড বলবো, ঠিক আছে? অলওয়েজ ফুড। আমরা অনেক কিছুই বলি যেগুলো ভুল, ঠিক আছে? ফার্নিচার্স আচ্ছা, কখনো হবে না, পপুলার ভুল হচ্ছিল, পপুলার একটা মিস্টেক হচ্ছিল ফার্নিচার্স, ফার্নিচার্স কখনো হয় না, সবসময় ফার্নিচার হবে, ঠিক আছে? এবার উদাহরণগুলো দেখ। হি গেভ মি অ্যান ইনফরমেশন, অ্যান ইনফরমেশন আমি বলেছি হবে না, ঠিক আছে? ইনফরমেশনস যদি থাকতো সেটাও ভুল হতো, সেটাও হবে না, ঠিক আছে? তারপর ইউ শুড বি ট্রু অন ইয়োর ওয়ার্ডস, ঠিক আছে? ওয়ার্ডস কখনো হবে না, ওয়ার্ড হবে, ঠিক আছে? তারপর হি ওয়াজ পানিশড ফর কমিটিং মেনি মিসচিভস, মেনি তো হয় না, তাই না? আবার মিসচিভসও হবে না, তাহলে কি হবে, মাচ মিসচিভ, হ্যাঁ মাচ হ্যাঁ। মিসচিভ, ঠিক আছে? তারপর ইয়ং পারসনস, ইয়ং পারসনস ডিসলাইক দ্য অ্যাডভাইস অফ এল্ডারলি পারসন, তাহলে কি এখানে ভুল আছে, অ্যাডভাইসেস আছে, অ্যাডভাইসেস হবে অ্যাডভাইস না, হবে। অ্যাডভাইস। হ্যাঁ, দেখ তার আগে দা আছে, এটা কি দাদা ঠিক আছে? অ্যাডভাইস, হ্যাঁ। এর আগে দা আছে, দা মানে কি বললাম এক্ষুনি, আমি কি বললাম, দা মানে হচ্ছিল তোর দু রকম আর্টিকেল হতে পারে, একটা ডেফিনেট, একটা ইনডেফিনেট। দা হচ্ছিল ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল তো হতে পারে, তাই হুম। জন্য দা অ্যাডভাইস, ঠিক আছে? ইয়ং পারসনস যারা কম বয়সী হয়, ডিসলাইক, ডিসলাইক করে অ্যাডভাইস, দ্য অ্যাডভাইস অফ এল্ডারলি পারসন, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপর দাদা এইটা একটু বলো না যে অ্যানটা কেন বসলো না? অ্যান বসলো না, তার কারণ কি, অ্যানটা হচ্ছিল ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? আর ইনডেফিনিট আর্টিকেল কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসে না, এটুকু মুখস্থ করে রাখে, অ্যান অ্যাডভাইস কখনো হবে না। অ্যাডভাইস কখনো গোনা যায় না, ঠিক আছে? অ্যাডভাইস কখনো সংখ্যায় হয় না, ঠিক আছে? আচ্ছা, দেখ এবার আমি কি বলছি,
তাহলে কি কি নিয়ম শিখলাম? এর সাথে এই সব নাউন গুলোর সাথে কখনো এস যুক্ত করব না, কখনো আর অথবা ওয়্যার যুক্ত করব না, ঠিক আছে? কিন্তু আমি যখন বোঝাবো যে সিঙ্গুলারিটি, তখন আমি কি করে বোঝাবো? এ পিস অফ অ্যাডভাইস, এ ওয়ার্ড অফ অ্যাবিউজ, অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস বা মিসচিভ, ঠিক আছে? এ পিস অফ ওয়ার্ক, এ পিস অফ অর লোফ অফ ব্রেড মানে কি একটা টুকরো রুটির, অ্যান আর্টিকেল অফ লাগেজ, ঠিক আছে? অ্যান আর্টিকেল অফ লাগেজ, এখানে আর্টিকেল মানে কি? কালেকটিভ নাউন হিসেবে বসছে, অ্যান আর্টিকেল অফ লাগেজ, ঠিক আছে? লাগেজ কিন্তু লাগেজেস কখনো হবে না, ঠিক আছে? কখনো হবে না লাগেজেস, বুঝতে পেরেছিস? ব্রেডসও হবে না। ব্রেডসও কখনো হবে না। সিজার্সের প্লুরাল ফর্ম কি বল আরেকবার। না না, হয় না। ঠিক আছে, আচ্ছা তারপর তারপর দেখ, তারপর এগুলো যখন প্লুরাল ফর্ম বোঝাতে চাইবো, ঠিক আছে? প্লুরাল প্লুরাল কিরম ভাবে হবে? মাচ অথবা সাম, ঠিক আছে? এখানে কিন্তু মেনি হতে পারতো, কিন্তু মেনি হবে না, কারণ কি বলেছি? মেনি সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। মেনি বয়েজ, হুম মেনি বয়েজ, হয় না। ঠিক আছে? হুম তো মেনি হবে না, সরি, এখানে মেনি হবে কিন্তু এখানে মাছ হবে না, ঠিক আছে? মাছ বয়েজ কখনো হবে না, সাম সামও হয় না, ঠিক আছে? হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, ঠিক আছে, কিন্তু মেনি বয়েজ হবে। কারণ কি, বয়েজটা হচ্ছিল কাউন্টেবল নাউন। তুই হেড গুনতে পারবি, একটা বয়েজ, দুটো বয়েজ, তিনটে বয়েজ, তাই জন্য এটা কাউন্টেবল। সো আই উইল পুট মেনি বিফোর ইট, ঠিক আছে? তারপর তারপর এটা কি আছে? এ লট অফ, মেনি ওয়ার্ডস, মেনি পিসেস অফ অ্যাডভাইস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এরকম ভাবে এগুলোকে প্লুরালিটি বোঝানো হবে, মানে প্লুরাল বোঝানো হবে, ঠিক আছে? কারণ কি, তুই তো এরপরে তো তুই প্লুরাল ভার্ব দিতে পারবি না, তো তখন তোকে এরকম ভাবে বোঝাতে হবে। তুই বোঝাবি কি করে যে অনেকগুলো অ্যাডভাইস আমাকে দিয়েছে, সে আমাকে জীবনের প্রথম থেকে শেষ অবধি প্রচুর অ্যাডভাইস দিয়েছে, সেটা তুই বোঝাবি কি করে? তাহলে মেনি পিসেস অফ অ্যাডভাইস, ঠিক আছে? তারপর ওয়ার্ডস অফ অ্যাবিউজ, ঠিক আছে? ওয়ার্ডস অফ অ্যাবিউজ, এখানে কিন্তু ওয়ার্ডসটা হচ্ছিল কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই জন্য ওয়ার্ডস হয়েছে। বাকি কিন্তু ওয়ার্ড হয় না, ওয়ার্ডস হয় না, কখনো ওয়ার্ড হয়, ঠিক আছে? আর অ্যাবিউজেস কখনো হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখ, হ্যাঁ ইউটিউবে আমি তো এটা রেকর্ডিং দেবো, রেকর্ডিংটা, বইটা খুলবি আর রেকর্ডিংটা ভালো করে শুনবি। যেটা বুঝতে পারছিস না, পেছনে যাবি, আবার শুনবি, আবার আসবি। বুঝতে পেরেছিস? সেরকম করে পড়বি। হুম তারপর রুল টু, রুল টু এ কি বলছে? যে দেয়ার আর সাম কালেকটিভ নাউন্স হুইচ ইউজ দ্য প্লুরাল ভার্বস, ঠিক আছে? কিছু কিছু কালেকটিভ নাউন আছে, যেমন ক্যাটল, ক্যাটল মানে কি? গবাদি পশুর পাল। এই যে পাল কথাটা বলছি, এগুলো সবসময় না প্লুরাল হয়। জেন্ট্রি মানে কি? মহোদয়াগণ। এই আগেকার ভিলেজে হতো জেন্ট্রি আর পিজেন্ট্রি, মানে কি? ওই মোড়লদের যে সভা হতো তাদের বলা হতো জেন্ট্রি আর পিজেন্ট্রি, ঠিক আছে? পিজেন্ট্রি মানে হচ্ছে চাষিগণ, ঠিক আছে? আচ্ছা, পোল্ট্রি মানে কি? যেখানে পোল্ট্রি মানে যেখানে অনেক চাষ করা হয় একসাথে। ক্লার্জিম্যান মানে কি? বুদ্ধিজীবীদের বলা হয় ক্লার্জিম্যান, ঠিক আছে? পিপল মানে কি? অনেক মানুষ। এদের সাথে না কখনো এস বসবে না, ক্যাটলস এরকম হবে না, জেন্ট্রিজ এরকম হবে না, পেজেন্ট্রিজও হবে না, পোল্ট্রিজও হবে না, ঠিক আছে? এগুলো সবসময় এই ওয়ার্ড অনুযায়ী বসবে, পিপলস কখনো হবে না, পিপল হবে। বুঝতে পেরেছিস? মেজরিটি, মেজরিটিস কখনো হবে না। হ্যাঁ, ফোকস কখনো হবে না, ফোকস মানে কি? মানুষজন। তো এগুলোর সাথে কখনো এস হবে না, এগুলো নিজেকেই বোঝাচ্ছে যে আমি প্লুরাল, এর সাথে আর কখনো এস করব না। তারপর এক মিনিট দাঁড়া তো। হুম, তারপর তারপর কি আছে? তারপর দেখ, এইটা না খুব ইম্পর্টেন্ট, তারপরের রুলটা। তারপরের রুলটা কি বলেছে দেখ, তারপরের রুলটা বলেছে কমিটি, জুরি, এগুলো তো প্লুরাল, কিন্তু এগুলো যখন এক হয়ে কাজ করবে তখন এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, আর যখন আলাদা হয়ে কাজ করবে তখন প্লুরাল ভার্ব ইউজ করবে। যেরকম যেরকম দেখ প্রথমটা,
উদাহরণ, দ্য কমিটি ইজ আনঅ্যানিমাস অন দিস ইস্যু, মানে কি এই যে কমিটিটা ছিল 10 জনের, যে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যে তোমরা যাচাই করো যে এই জিনিসটা ঠিক আছে কিনা, তারা আনঅ্যানিমাস মানে কি, তারা কি একই মত পোষণ করছে। আনঅ্যানিমাস মানে কি একই মত পোষণ করছে, অভিন্ন মত পোষণ করছে, ঠিক আছে, মানে কি এক মত। তাহলে কি কমিটিটা এক হয়ে কাজ করছে, তাহলে তার সাথে আমি ইজ ব্যবহৃত করলাম। whereas তার পরেরটা দেখ, দ্য কমিটি আর ডিভাইডেড, তার মানে কি একটা কমিটি 10 জনের, কিন্তু তারা 5 জন 5 জন করে ডিভাইড হয়ে গেছে। 5 জন বলছে হ্যাঁ এটা করা উচিত, 5 জন বলছে না এটা করা উচিত, তাহলে কি তারা ডিভাইডেড। তাহলে তাই জন্য এটা আর ব্যবহৃত করেছি, মানে প্লুরাল ভার্ব ব্যবহৃত করেছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাকি উদাহরণগুলো দেখে নিবি, ঠিক আছে। এই হচ্ছিল রুল 2। রুল 2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রুল 1ও ইম্পর্টেন্ট ছিল, রুল 2ও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি শুধু হচ্ছিল তোর উদাহরণগুলো দেখছি। হ্যাঁ, প্রথম উদাহরণটা কি আছে? প্রথম উদাহরণটা হচ্ছে ক্যাটেলস। ক্যাটেলস তো আমরা পড়িনি, আমরা পড়েছি ক্যাটেল, সবসময় ক্যাটেল হবে, তাই না? ক্যাটেল আর গেজিং, ক্যাটেলস হবে না কখনো, তাই তো পড়েছি প্রথম নিয়মটা। এগুলো সবসময় প্লুরাল, নিজেই বলছে আমি প্লুরাল, আমার সাথে কখনো এস লাগিও না, এটা বলছে, ঠিক আছে। তারপর মেজরিটি ইজ ইন দ্য ফেভার, ঠিক আছে। মেজরিটি তো প্লুরাল নাউন, বললাম না? এই যে এখানে মেজরিটি আছে, দেখ মেজরিটি সবসময় প্লুরাল, তো মেজরিটির সাথে মেজরিটি নিজে বলছে যে আমি প্লুরাল, তো আমার সাথে প্লুরাল ভার্ব ইউজ করো, আর মেজরিটি আর ইন দ্য ফেভার, ঠিক আছে। তারপরে দুটো তো বললাম, তারপরে পাঁচেরটা চল। পাঁচেরটা কি বলছে? বলছে যে দ্য পিপল অফ অল কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস, ঠিক আছে। এখানে না কারেক্ট হবে না, এটা ইনকারেক্ট হবে, এখানে কি ভুল আছে, পিপলস হবে না, পিপল হবে, পিপল অফ অল কান্ট্রি, ঠিক আছে। তারপর দ্য অ্যাভারেজ হিন্দু ফ্যামিলি, দ্য অ্যাভারেজ হিন্দু ফ্যামিলি কনসিস্টস, ঠিক আছে, কনসিস্ট অফ 4 মেম্বার্স। কেন এখানে সিঙ্গুলার ভার্ব কেন ইউজ হলো? কারণ কি অ্যাভারেজ হিন্দু ফ্যামিলির কথা বলেছে। এই ফ্যামিলি ওয়ার্ডটা কোথায় পেয়েছিস? হিন্দু ফ্যামিলি, ফ্যামিলি এই দেখ এখানে আছে, এই কমিটি জুরি এটা, এটার সাথে ফ্যামিলি আছে। তো ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে হচ্ছিল তোর পরিবার। তো পরিবার যখন এক হয়ে কাজ করছে, এক হয়ে কি করে কাজ করছে? অ্যাভারেজ হিন্দু ফ্যামিলি বলেছি, মানে প্রায় সব হিন্দু ফ্যামিলি, তো এর সেন্সটা আসে প্রায় সব, মানে একই রকম ভাবে কাজ করছে, তো ওই জন্য সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। ঠিক যেরকম করে কমিটি ইজ আন অ্যানিমাস, সেরকম ভাবেই হিন্দু ফ্যামিলি কনসিস্ট, ঠিক আছে, এরকম ভাবে। তারপর হিজ ফ্যামিলি আর নট এগ্রিড অন দিস পয়েন্ট, দেখ ফ্যামিলি আলাদাভাবে কাজ করছে, তাই জন্য আর হলো, প্লুরাল ভার্ব হলো, মানে কি আলাদাভাবে কাজ করছে। দ্য অডিয়েন্স ওয়াজ স্পেল বাউন্ড, তার মানে কি অডিয়েন্স একভাবে স্পেল বাউন্ড হয়েছে, মানে কি সব অডিয়েন্স স্পেল বাউন্ড, ঠিক আছে। তারপরেরটা দেখ, দ্য অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু অকুপাই দ্য চেয়ার, তার মানে কি অডিয়েন্সদের চেয়ার বাধা গ্রহণ করতে বাধা দেওয়া হলো, মানে কিছু অডিয়েন্স বসে আছে, কিছু অডিয়েন্স দাঁড়িয়ে আছে, কিছু অডিয়েন্সের চেয়ার ভরে গেছে, কিছু অডিয়েন্সকে বাধা দেওয়া হচ্ছে, তো ওই জন্য অডিয়েন্সটা আলাদা আলাদা ভাবে কাজ করেছে, ওই জন্য ওয়্যার। তারপর একটা পুলিশ হ্যাজ বিকাম, পুলিশের সেই ধরনের জিনিস ওই জুরির মতো যে এক হয়ে কাজ করছে, তো সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। হ্যাজ বিকাম ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ মানে কি অমানবিক হয়ে গেছে, তার মানে কি পুরো পুলিশই ইনসেনসিটিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছিল সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হয়েছে, ওই জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, ঠিক আছে। তারপর কি বলেছে? পুলিশ ওয়্যার পোস্টেড অল ওভার দ্য প্লেস, পুলিশ ওয়্যার পোস্টেড, ঠিক আছে। তারপর মানে কি হচ্ছিল, পুলিশ সারা জায়গায় ছড়িয়ে আছে, যখন ছড়ানো ব্যাপারটা বোঝানো হবে তখন ওয়্যার, ঠিক আছে। তারপর তারপর কি, তারপর হচ্ছে হলো পুলিশ আর ফুল অফ স্পিরিটস, ঠিক আছে, পুলিশ আর ফুল অফ স্পিরিটস, এক মিনিট একটু দাঁড়াতো। ঘরে যাও না, ঘরে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে।
এক মিনিট। তারপর কি বলেছে যে দ্য টিম আর ফুল অফ স্পিরিটস, ঠিক আছে? তার মানে কি? তার মানে এটা টিম আর ফুল অফ স্পিরিটস। তো টিমটা হচ্ছিল পুরোটা এক এক টিমের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মানে টিমের প্রত্যেকে, ঠিক আছে? যখন প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করছে তখন আমি কি করব এখানে? প্লুরাল ভার্ব ইউজ করব, ঠিক আছে? তারপর এখানে টিমের এটা সবাই একসাথে বোঝাচ্ছে না? টিমের সবাই একসাথে বোঝাচ্ছে না, কিন্তু টিমের সবার আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে যে টিমের সবাই আলাদা আলাদা ভাবে উদ্দীপ্ত, ঠিক আছে? তাই জন্য আর। ওকে, তারপর দ্য টিম ইজ অ্যাট দ্য টপ অফ দ্য কম্পিটিশন। এইবার টিমটাকে একভাবে বোঝানো হচ্ছে, ঠিক আছে? কারণ কি টিমটা যেটা আছে সেটা অনেকগুলো টিম ছিল, একটা টিম, দুটো টিম, তিনটে টিম, চারটে টিম। এটা টপ অফ দ্য কম্পিটিশন, ঠিক আছে? এই টিমটা টপ অফ দ্য কম্পিটিশন আছে, তো এখানে এটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? আগের যে টিমটা ছিল সেটা আলাদা আলাদা ভাবে বলছিল, আলাদা আলাদা ভাবে দে আর ফুললি মোটিভেটেড, এরকম কিছু বলছে, ঠিক আছে? তারপর তারপর রুল নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রত্যেকবার আসে, প্রত্যেক 5খানা পরীক্ষার মধ্যে 5খানা কোশ্চেন পেপারের মধ্যে এই একটা কোশ্চেন পাবে। বলছে অফস্প্রিং, ডিয়ার, ফিশ, শিপস, এগুলো না কখনো প্লুরাল হয় না, মানে এস হবে না এর পরে কখনো, এস হবে না এর পরে কখনো, এস হবে না। কিন্তু এগুলো সিঙ্গুলার অথবা প্লুরাল আমি কি করে বোঝাবো? বোঝাবো এইভাবে যে তারপরে আমি সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব অথবা প্লুরাল ভার্ব ইউজ করব সেই রকম ভাবে। যেমন দেখ প্রথমটা শিপস, শিপস তো হবে না, প্রথম কথা বলে দিয়েছি, কিন্তু আর হতে পারে। তার মানে কি শিপ আর ইকোনমিক্যালি, তার মানে কি এখানে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, কিন্তু শিপস হলো না, কিন্তু শিপ আর হলো। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম। তারপরেরটা দেখ শিপ, শিপ তো ঠিক দিয়েছে ইজ গেজিং, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এ শিপ ইজ গেজিং, তার মানে কি একটা শিপ ওখানে চড়ছে। বুঝতে পেরেছিস? সেরকম ভাবে ফিশেস কখনো হবে না, কখনো হবে না, ঠিক আছে? আর যেমন এখানে আগেরটা যেটা বললে যে এ পিস অফ, ওটা বললে ওটাও এরকম করে করতে হবে, যদি সিঙ্গুলার করতে হয় এই সি পিস গ্রেজিং, এটা আনতে হবে তাহলে, এ শিপ, এ যদি শিপ এক ইজ, যায়। এ শিপ, তাহলে ওরকম ভাবে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে নোট এটা দিয়েছে না, এগুলো কন্ট্রোভার্সিয়াল জিনিস, পরীক্ষায় এগুলো এরকম আসবে না। ফিশেস যখনই দেওয়া থাকবে তখন বুঝবি ফিশেস তো দেওয়া আছে, ভুল দেওয়া আছে, আমাকে ঠিক করতে দেওয়া আছে, তো ফিশ হবে ওটা, ঠিক আছে? তো ইগনোর এটা। তারপর রুল নাম্বার 4 বলছে যে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, মেকানিক্স, পলিটিক্স, সাইন, স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক্স, ইকোনমিক্স, এগুলোর পরে না সবসময় এস আছে দেখ, কিন্তু তার মানে কি এগুলো প্লুরাল? এগুলো প্লুরাল না, এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের কথা বলা আছে। এবার এদের কি দোষ, এদের পরে যখন এস যুক্ত করা হচ্ছে, কিন্তু এরা তো একটাই সাবজেক্ট। তো এগুলোর সাথে না সবসময় আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন দেখ পলিটিক্স, এই যে পলিটিক্স, পলিটিক্স আর এ ডার্টি গেম, আর হবে না, ইজ হবে, তাই না? ইজ হবে, কারণ কি পলিটিক্স তো একটা সাবজেক্ট। তারপরেরটা দেখ, তারপরেরটা হচ্ছিল মামস, মিজলস, এগুলো এক একটা রোগের নাম, রিকেটস, এগুলো এক একটা রোগের নাম। এগুলোর পরে এস আছে বটে, কিন্তু এগুলো কখনো প্লুরাল নয়, এগুলো সবসময় সিঙ্গুলার। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? যেমন দেখ উদাহরণটা হ্যাঁ দেখ, দাদা বুঝেছি, একটু সমস্যা উদাহরণটা হচ্ছে দেখ। শুধু। বুঝতে সমস্যা হবে না যখন তুই রেকর্ডিংটা শুনবি, রেকর্ডিংটা আর পাশাপাশি বইটা। তুই তো এখন সবকিছু একবারে মাথায় নিতে যাচ্ছিস, সমস্যা তো হবেই। তুই এটা শুনছিস, আগেরটা ভুলে যাচ্ছিস, তার আগেরটা শুনছিস, তার আগেরটা ভুলে যাচ্ছিস। তোর মনে হচ্ছে কত কঠিন জিনিস, কিন্তু তুই যখন রেকর্ডিংটা শুনবি আর পাশে বইটা রাখবি তখন জিনিসগুলো খুব সহজ লাগবে, ঠিক আছে? দেখ উদাহরণটা দেখ, মিজেলস একটা রোগের নাম বললাম, মিজেলস হ্যাভ ব্রোকেন আউট, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ ব্রোকেন আউট, তাই না? তো হ্যাজ হবে। দেখ তারপরে দেখ সি এরটা কি বলেছে, বলছে বিলিয়ার্ডস, অ্যাকোস্টিক্স, ঠিক আছে? তারপর জিমন্যাস্টিক্স, তারপর অ্যাথলেটিক্স, এগুলোর পরে সবগুলোর পরে এস আছে, কিন্তু এস হবে না,
সরি এস হবে, কিন্তু এরপরে প্লুরাল ভার্ব হবে না, সবসময় ইজ অথবা ওয়াজ এরকম কিছু হবে, আর কখনো হবে না, ঠিক আছে? বিলিয়ার্ডস এগুলোর পরে এস আছে, তো ওয়ার্ড গুলো বলছে আমার কি দোষ, আমারই তো নাম হচ্ছিল অ্যাকোস্টিক্স, আমারই তো নাম বিলিয়ার্ডস, কিন্তু আমি তো প্লুরাল নই, আমি তো সিঙ্গুলার, তো আমার পরে যে ভার্বটা হবে সেগুলো সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? তারপর দেখ কিছু কিছু বইয়ের নাম আছে, থ্রি মাস্কেটিয়ার্স, এরপরেও এস আছে, কিন্তু এগুলো কিন্তু সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে এরপর, সিঙ্গুলার ভার্ব, কারণ কি এগুলো এক একটা বইয়ের নাম, ঠিক আছে? ঠিক আছে, তো এগুলো এক একটা বইয়ের নাম, তো এরপরে সব সময় কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তারপর কান্ট্রিজ এর কিছু কিছু নাম আছে, ইউনাইটেড স্টেটস, আরব এমিরেটস, এগুলোর পরেও এস আছে, তো কিন্তু এগুলো তো একটা কান্ট্রি, সিঙ্গুলার কান্ট্রির নাম, তো এগুলোর পরে কেন এস হবে, এগুলোর পরে তো এস হবে না, মানে এস হবে কিন্তু এগুলোর পরে তো প্লুরাল ভার্ব হবে না। এই কান্ট্রিগুলো বলছে আমি তো সিঙ্গুলার, আমার পরে এস আছে, তো কোনো আমার তো কিছু করার নেই, কিন্তু আমি সিঙ্গুলার ভার্বই নেবো এরপর, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, ঠিক আছে? এগুলোর আগে ইয়ে করে আর্টিকেল বসানো যাবে? এগুলোর পরে নিশ্চয়ই আর্টিকেল বসানো যাবে, কিন্তু ইনডিফিনিট আর্টিকেল নয়, ডিফিনিট আর্টিকেল, তার মানে একটাই মানে ডিফিনিট দাটা? আর্টিকেল আছে, দা, দা ইউনাইটেড স্টেটস, দা আরব এমিরেটস, ঠিক আছে? দা হুম। থ্রি মাস্কেটিয়ার্স, দা গলিভার্স ট্রাভেলস, দা অ্যারাবিক নাইটস, দা ওয়ার অ্যান্ড পিস, দা টেলস অফ শেক্সপিয়ার, ঠিক আছে? সবকিছুর আগে ডেফিনেট আর্টিকেল হবে, ইনডেফিনেট না, এ অ্যান এরকম না, ঠিক আছে? তারপর তারপর কি আছে, তারপর আছে হচ্ছে, এই জিনিসটা না খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইনিংস, সিরিজ, নিউজ, সামান্স, ঠিক আছে? এইগুলোর পর কি হবে বলতো, এইগুলোর পর না সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, এই ওয়ার্ডগুলোর পর। যেমন দেখ, এ সিরিজ অফ ম্যাচেস আর, ঠিক আছে? ঠিক আছে, তারপর সামান্স, এগুলোর পরে কিন্তু সবসময় এস থাকবেই, সামান কখনো হবে না, সামান্স হবে, ঠিক আছে? হ্যাজ বিন সার্ভড, তার আগে দেখ দা আছে, ওই জন্য এটা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, হ্যাজ, ঠিক আছে? আচ্ছা, নিউজ, নিউজের পর আর আছে কেন, দিস, দিস আছে, THIS আর THESE, এখানে কোন দিস আছে, এই দিস আছে, তার মানে কি এটা প্লুরাল, দিস নিউজ আর ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? এখানে কিন্তু আর হবে না, এখানে ইজ হবে, ইজ, কারণ কি নিউজ এই সব জিনিসগুলোর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব, যেমন দেখ, তাহলে দিকটাও কি চেঞ্জ হবে? না না না, দিসটা ঠিক আছে, ভার্বের কথা বলছি, ভার্ব, ঠিক আছে? যেমন দেখ এখানে কি আছে, আর আছে, আর হবে না, ইজ হবে, হ্যাজ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আছে, হবে না, এখানে ইজ হবে, বুঝতে পেরেছিস নাকি না? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ দাদা। ঠিক আছে, তার মানে কি এই সব ওয়ার্ডগুলোর পরে, এই সব নাউনগুলোর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ইনফ্যাক্ট এই যে আমি রুলটা পড়লাম, রুল নাম্বার 4, এই সবগুলোর পর সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, সবগুলোর পর সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে ইনিংস আছে, আমার কথাটা খুব ভালো করে শোন, ইনিংস, INNINGS, পরীক্ষায় কিরম ভাবে আসে, পরীক্ষায় আসে দা ফার্স্ট ইনিং, ফার্স্ট ইনিং আসে, কোনো এস থাকে না, ঠিক আছে? এস থাকে না, মনে রাখবি ইনিং বলে কোনো কথাই হয় না, ইনিংস হবে সবসময়, ইনিংস, দ্য ফার্স্ট ইনিংস তো কি হয়েছে, দ্য ফার্স্ট ইনিং কখনো হবে না, দ্য ফার্স্ট ইনিংসই হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ বুঝলি। আচ্ছা,
আজকে এই অবধি থাকবে 4খানা নিয়ম। এই 4খানা নিয়ম বাড়িতে ভালো করে বই খুলে এখনই একবার দেখে নিবি। আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এখনই এই জিনিসটা আমি ইউটিউবে এখনই দিয়ে দিচ্ছি, তুই এখনই দেখ। ঠিক আছে? দেখে বইটা পাশে নিয়ে দেখা শুরু কর। তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন যদি তুই রেখে দিস না, এটা ভুলে যাবি আবার। কালকে সোমবার বিকেলবেলা আবার এটা সেকেন্ড ক্লাস হবে বিকেলবেলা এসে। ওকে? এটা কালকে শেষ দাদা করবি। এখানে সামান্সের আগে এ আর দা দুটোই বসতে পারে। দুটো বসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সামান কখনো হবে না। সামান, ঠিক আছে? এ সামান হ্যাজ বিন সার্ভড হবে না, এ সামান্স। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। এ ইনিং কখনো হবে না। ইনিং বলে কোনো কথাই হয় না, সামান বলে কোনো কথাই হয় না। সবসময় সামান্স, ইনিংস, সিরিজ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে।